জোয়ার সামনে কুর্মি কুরমালি নিয়ে বেশ কয়েকটা বড় বড় মেগা প্রোগ্রাম আছে। সেই মেগা প্রোগ্রামের আগে আমরা প্রত্যেকটা মেগা প্রোগ্রামের যে মহারথীরা রয়েছে তাদের সামনে আমরা তুলে ধরবো সোশ্যাল মিডিয়াতে, এবং পাবলিকের মনে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে সেগুলোর উত্তর সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আজকে আমাদের সঙ্গে আছে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের মহামডল মাননীয় অনুপ মাহাতো মহাশয়। জয় জয়। তো প্রথমেই আমরা অনুপদার কাছ থেকে জানবার চেষ্টা করব যে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ গঠনের সময় গঠনের লক্ষ্যটা কী ছিল? আমাদের যেমন গঠনের লক্ষ্য মূলত কুরমালি বা আমরা কুর্মী কুরমালি যে আমাদের যে পরম্পরা বা আমরা যে বঞ্চিত কুর্মীরা সারা ভারতবর্ষে আইডেন্টিটি ক্রাইসিস, তার জন্য লড়াইটা আমরা প্রাধান্য দিয়েছি যাতে আমরা শিডিউলে আমরা আসতে পারি, এই লড়াইটা মূলত। তাছাড়াও আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যেটা আমরা কুরমালি যে নীতি নেগাচার সেগুলোকে যাতে আমাদের পুরানো ডহরে আমরা ঘুরাতে পারি, তার জন্য এই সংগঠন বিপুলভাবে চারদিকে কাজ করছে ও প্রচুর সাড়া পাচ্ছি আমরা। মূলত মরা ঘরে ব্রাহ্মণ্যবাদ বিরোধী মানে ব্রাহ্মণবাদ দিয়ে আমাদের কাজ। বেহাঘর আমাদের যে সমস্ত আমাদের বুড়ারা আগে আমাদের ডহর দেখায় নিয়ে গেছে, আমরা নিজ ডহরে ঘোরার জন্যে প্রতিটা জায়গায় আমাদের মিটিং চলছে। সেটা মূলত যেমনভাবে প্রাধান্য দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আন্দোলনের দ্বারা যাতে আমাদের যে আমরা স্বীকৃতি, যেটা এসটিতে আমাদের যে স্বীকৃতি, সেটা থেকে আমরা যে বিচ্যুতি ঘটেছে, পুনরায় যাতে আমরা এসটিতে সামিল হতে পারি, তার জন্য বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি আমরা করেছি। আচ্ছা, এই এসটি তালিকায় আসার সঙ্গে আমাদের নেগাচারী যে কাজকর্ম সেইটা কতটা সংযোগ রয়েছে বা সেটার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? না, অবশ্যই সঙ্গে রয়েছে। যেমন বারবার ওরা আমাদেরকে যেটা দিচ্ছে যে এরা নিজ কালচারে নাই, এরা কালচার ছেড়ে দিয়েছে, কালচার থাকতে এদের বিচ্যুতি ঘটেছে। বিভিন্নভাবে তারা আমাদেরকে, যখনই আমরা বিভিন্ন লোকের সঙ্গে বসতে গেছি, এই ধরনের আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কিন্তু বাস্তব পক্ষে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটা ওরা বলতে চাইছে অতটাও আমরা ডহর আমাদের মধ্যে ছাড়ে নেয়। আমাদের যে সমস্ত দেবতা ভূতা আছে, আমাদের সমস্ত গিলারই পূজা পাঠ সমস্ত কিছু হয়। গরাম বলুন, ধরাম বলুন, বাগবত বলুন, যা আছে সবই আমাদের হয়। এখন এই যুগের তালে তাল মিলিয়ে কিছু চালাক চতুর শ্রেণীর লোক কর্মীরাকে তার বিপথে পরিচালিত করার কৌশল নিচ্ছে, যার জন্য যে বিভিন্ন টাইটেরিয়া আছে কর্মীকে আদিবাসী করতে গেলে, সেই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে যে আমরাকে আমাদের কালচারে থাকার প্রয়োজনটা বাধ্যতামূলক থাকতে হবে। তার জন্য আমরা কালচারটা যাতে ফিরে আসে সেই। আচ্ছা, এই এসটি হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো, এই প্রসঙ্গটা যখন উঠলো তখন সেই ক্রাইটেরিয়াগুলো একবার জানবার চেষ্টা করবো। না, যেটা হচ্ছে যেমন আমাদের লজ্জা, সেটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের যে বিভিন্ন গ্রামে আমরা মিটিং করে সেইগুলাই নেগাচারি মিটিংয়ের মধ্যে আমরা আনছি যে মেয়েদের মধ্যে যে লজ্জা, সেটা এখনও আমাদের মধ্যে বিদ্যমান, এখনও পর্যন্ত আমাদের আছে। আমাদের শ্বশুর আছে, ঠাকুর আছে, বয়াসিন আছে, এনাদের যেমন ভাসুরকে ছুতে নাই, তাকে দেখলে ঘুমটা নিতে হয়। মান শ্বশুরকে ছুতে নাই, ঠাকুরজিকে ছুতে নাই। এই যে বিষয়গুলো যেগুলো আছে, যেগুলো আমরা ঘুমটা দিই, এগুলো এখনও পর্যন্ত আমাদের মধ্যে কুর্মী মেয়েদের মধ্যে সেগুলো সমস্তটাই বিরাজমান। এবং আমরা মেয়েদেরকে যেটা লক্ষ্য করে দেখি যে বাইরে যদি কোনো গেস্ট বা অতিথি আসে, ঝট করে আমাদের মা বোনরা বেরায়নি। চাটাও যদি করে তো আমাকেই দেখা হয় যে চাটা হয়ে গেছে গো, নিয়ে যায়। তার মানে সেখানে প্রকাশ্যে আসতেই চায় না। এতএব আমাদের যে ক্রাইটেরিয়ার মধ্যে একটা পড়ছে যে লজ্জাটাও আমাদের মধ্যে অপরিবর্তিত আছে। কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে ডাইরেক্টলি লজ্জা বলে তো কোনো ক্রাইটেরিয়া নাই, সাইনেস অফ কন্ট্যাক্টটা আছে। তো সাইনেস অফ কন্ট্যাক্ট যে অর্থে আছে সেটা তো
যে মূল স্ট্রিমের যে সমাজ রয়েছে তার সঙ্গে মেশার ক্ষেত্রে একটা মানে দ্বিধাবোধ বা একটা লজ্জাবোধ একটা অন্য সম্প্রদায়ের সঙ্গে তো- মেশার সঙ্গে, হ্যাঁ না, অন্য সম্প্রদায়ের সঙ্গে আমাদের মিশার অতটা প্রবণতা নাই। যেটা আমরা দেখেছি আমাদের গ্রামে, অন্য সম্প্রদায়ের লোক যদি গ্রামে আসে, তো আমাদের তো লোকজন বেড়াতে এমনিতেই ছট করে বেড়াতে চায় না বা কথা বলতে চায় না। তার জন্য আমাদেরই কাউকে ধরে নিয়ে আসে, কাউকে ধরে নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলিয়ে দেয় যে এইখানে কোনো একটা প্রজেক্ট হবে বা এখানে কিছু ব্যাপার স্যাপার আসছে বা এখানে ইলেকট্রিক পোল বসবে। বাইরের লোকের সঙ্গে মেলামেশা করা এখনো পর্যন্ত আমাদের অতটাভাবে সাবলীল হয়নি। আচ্ছা, এই তো যাই হোক, আরেকটা প্রশ্ন যদিও মানে এটা মানে আমার মনে এলো, তো সেটা আমি বলছি যে যেহেতু জঙ্গলমহল ছোটনাগপুর এরিয়ার গ্রামগুলো প্রতিষ্ঠা করেছে মূলত মাহাতোরা, একদম। তাহলে মাহাতোরা নানান জাতিকে আইনে বস করে তাহলে অন্যান্য জাতির সঙ্গে মানে সংযোগটা একদমই ছিল নাই বা নাই, এটা তো না অন্য মানে কিভাবে এটা জাতি বলতে অন্যান্য জাতি যাচ্ছি না, আমাদের কিছু হিতমিতান আছে যেগুলো আমাদের এই লোক ওঠে, যেমন তাঁতি বলো, কামার, কুমহার, হাড়ি, ধবা, ডম, এই যে লোকগুলো আছে এগুলো আমাদের এই লোক। এইগুলাদের সঙ্গে আমাদের সমস্ত কিছুই যেটা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঠাকুর দেবতা, আমাদের রহন সহন চলন বলন যা কিছু আছে তাদের সঙ্গে সমস্তটাই মিলজুল আছে, এবং ওরা আমাদেরই লোক। লোক বলতে যারা বাইরের লোক, যারা মানে আমাদের মতো তারা দেখতেও হয়তো অতটা মিল নাই। আমাদের একটা শরীরের কাঠামো আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। যারাকে বসিয়েছে বা যারা আমাদের গ্রামে আছে তারা সব আমাদেরই লোক, আমাদের মতনই তাদের ভাষা, আমাদের মতো সংস্কৃতি, আমাদের ঠাকুর দেবতা তার একেই জীবনান্তানে সবাই আমরা পূজা করি, তাদের সঙ্গে আমাদের কোন বেঁধে। আচ্ছা, বুঝলাম। তো মোটামুটি তাহলে এখন বর্তমানে মানে এসটি হওয়ার প্রসেসটা কোন জায়গায় আটকে আছে এবং কেন? না, যতটুকু আমরা জানি তার মধ্যে যেটা সরকার একটা চিঠি করেছিল, কেন্দ্রীয় সরকার, যেটা আরজিআই থেকে, সে আরজিআই থেকে যে চিঠি করেছে তাতে উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যখন সিআরআই পাঠায়, কিন্তু সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশান চেয়েছে। কিন্তু সেই কমেন্টের উপর সিআরআই জাস্টিফিকেশান যে চাইছে, সেই আন্দোলনটাই এতদিন ধরে চলে আসছে, যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছে আমরা দাবি করে আসছি যাতে কমেন্ট এবং সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশান যাতে কেন্দ্রকে পাঠায়, আরজিআইকে পাঠায়। তো এইবারে ওইটা গেলেই যে হবে সেটা আমাদের কাছে কোনো আমরা বোধগম্য হচ্ছি না, যে এটা গেলে হবে বা হবে না, সেটা প্রশ্ন অনেক ব্যাপার, পরবর্তী স্টেজে তার ব্যবস্থাপনা হবে। কিন্তু আপাতত ওইটা পাঠাতে হবে, এবং পাঠাবার পরে কেন্দ্র কি বলছে সেটা দেখতে হবে। যার জন্যে আমরা একটা কর্মসূচি নিয়েছি, যেটা কলকাতাতে রাজপথের উপরেই আমরা নবান্নকে আমরা দরজা টকটকাবো নবান্নের, যাতে অতি সত্বর দ্রুত কুর্মী জাতির সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন অবিলম্বে কেন্দ্রকে পাঠায়। আচ্ছা, ক তারিখে প্রোগ্রামটা আছে? আমাদের 13ই ফেব্রুয়ারি প্রোগ্রাম আছে, মঙ্গলবার। এটা কি নবান্নতে হবে নাকি অন্য কোনো? না, আমরা রানী রাসমণি রোডে মূলত জমায়েতটা হবে আমাদের। জমায়েত হওয়ার পরে আমাদের দু জায়গায় ডেপুটেশন আছে, একটা আছে রাজ্যপালের কাছে একটা ডেপুটেশন আছে, এবং নবান্নতে মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন আমাদের নেন। আচ্ছা, তো এই মানে কি আশা করছেন যে এটা ডেপুটেশনটা দেওয়ার পরে তার রেজাল্ট পজিটিভ কিছু আসতে পারে? আন্দোলন করতে হবে, আন্দোলন একদিনে সফল হবে এইটা আমিও বলতে পারি না, কোনো আন্দোলনকারী বলতে পারে না যে এই কর্মসূচিটা নিলে এটা সফল হবে। সফল হতে পারে, বিফল হতে পারে। তো বিফল হবে মানে আন্দোলন করবো না, বা যখন হবে তখন আন্দোলনটা করবো, এই চিন্তা ভাবনা আমরা নিইনি। আমরা নিয়েছি যে লাগাতার আন্দোলন হবে। আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের বয়স বেশি নয়, আমরা গুছাচ্ছিলাম, সাজাচ্ছিলাম। আমাদের গ্রামে গ্রামে গ্রাম কমিটি গঠন চলছে, ব্লক কমিটি গঠনগুলো অলরেডি ঝাড়গ্রামটা হয়েছে। তো এইভাবে আমাদের যে একটা নতুন কচি সংগঠন, এই সংগঠনটাকে সাজাতে কিছুদিন আমাদের সময় লাগলো। এই প্রথম একটা কোনো বড় কর্মসূচি কলকাতাতে আমরা করছি, এবং এটাতে আমরা
কি করে বলবো যে আমরা আশাবাদী, সেটা তো বলতে পারি না। আন্দোলন করতে হবে, এবং কলকাতার থেকে যদি না যায় এইটুকু বলতে পারি, যদি এই আন্দোলনটার ফলে যদি কমেন্টের উপর, সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন যায় ভালো, না হলে আমরা ফিরে এসে পরবর্তী ক্ষেত্রে রাজ্য কমিটির মিটিং বসে আবার বৃহত্তর আন্দোলনের আমরা ঘোষণা। আচ্ছা, আর 2021 সালে রাজ্য সরকার থেকে দুটো চিঠি পাঠানো হয়েছিল, একটা 20 তারিখে 20 জানুয়ারি, একটা 6 ফেব্রুয়ারি। হ্যাঁ, বিধানসভা ভোটের আগে। তো সেই 6 ফেব্রুয়ারির চিঠিটাতে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে ওরা একটা মানে করাতে চেয়েছিল। তো পরবর্তীকালে যখন আরটিআই করে জানা যায়, মানে আমি নিজেও আরটিআই করেছিলাম, যে ওই 6 তারিখের চিঠিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়নি, বা এমনকি আমি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিসে গিয়েও চেক করেছিলাম, সেখানেও কিন্তু ওই চিঠিটা পৌঁছেনি। তাহলে এই জিনিসটা ঠিক কী ছিল অ্যাকচুয়ালি? মানে এটা কি একটা গিমিক ছিল, নাকি মানে সেটা সরকার বলতে পারবে ওদের কি ছিল। কিন্তু যেটা আমরা বারবার বসেছি সরকারের বিভিন্ন অফিসারদের সঙ্গে, বিভিন্ন আইএসদের সঙ্গে আমরা বসেছি, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গেও বসেছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গেও কিছুদিন আগে আমরা বসেছি, এবং আমাদের কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিলেন সেখানে, আমরা বসেছিলাম ঝাড়গ্রাম। ওনাদের যেটা বক্তব্য যে আমাদের কাছে সেই পরিকাঠামো নেই, যেটা আপনাদের দরকার সেই পরিকাঠামো আমাদের কাছে নেই। এটা একমাত্র কেন্দ্র সরকারের দ্বারাই ত্রিপাক্ষিক একটা কিছু করে একে করতে। একটা হচ্ছে কেন্দ্র সরকারের টিম থাকবে, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থাকতে পারে, আমাদের সিআরআই টিম থাকতে পারে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের, এবং আমাদের প্রতিনিধিরা থেকে এটা করার দরকার আছে। সেটা উনি সেদিন বলেছিলেন। তো সেই চিঠিটা যে কেন পৌঁছায়নি বা কী হয়নি সেটা আমাদের কাছে কোনো সেরকম খবর নেই, কিন্তু এটা ওরা বলে বারবার যে ত্রিপাক্ষিকভাবে একটা করলে সুবিধা হয়, যে আমাদের কাছে পরিকাঠামো নেই। বারবার যারা অফিসার বলেন এই পরিকাঠামোটা আমাদের কাছে নেই, যেটা ওদের কাছে এভিডেন্স আছে। ব্যাপারটা হচ্ছে মানে একটু অফ দ্য টপিক চলে যাচ্ছি, যদি কোনো প্রবলেম না থাকে। না, তাহলে হচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিসের জন্য তো নির্দিষ্ট একটা মডিউল তৈরি করা থাকে, যে মানে যার উপর বেস করে যে কোনো সরকার চলে। তো তেমনিভাবে এসটি তালিকায় আসারও নির্দিষ্ট তার মডিউল আছে। সেই মডিউলের হিসাবে দায়িত্ব ভাগ আছে যে কে কোন কাজটা করবে। যেমন ধরুন যে কোনো শিক্ষা ব্যবস্থার ব্যাপারে রাজ্য সরকারও আইন আনতে পারে, কেন্দ্র সরকারও আইন আনতে পারে। কিন্তু কেন্দ্র সরকার যখন কোনো আইন আনবে, তখন রাজ্য সরকারের বিভিন্ন স্টেটে সেগুলোকে ঘুরে পাস করাতে হয়, তবে যেন সেটা লাগু হয়। তেমনি এসটি ইস্যুর ক্ষেত্রে কেন্দ্র সরকারের তার নিজস্ব দায়িত্ব আছে, রাজ্য সরকারের নিজস্ব দায়িত্ব আছে। তো জাস্টিফিকেশনের যে ব্যাপারটা, সেটা যে মডিউল আছে, সেই মডিউলে তো সেটাকে রাজ্যের ব্যাপারে ফেলা আছে। তাহলে সেক্ষেত্রে এরা ত্রিপাক্ষিকটা চাইছে, এই জায়গাটাতেই একটু মানে ধোঁয়াশা পাবলিকের মনে আসছে যে ত্রিপাক্ষিক কেন করতে হবে। কারণ অলরেডি আগের যে ঘটনাগুলো ঘটেছে, মানে যেমন ধরুন যে মারাঠি কমিউনিটি কেরালার, তো তাদের ক্ষেত্রে কেরালা গভর্নমেন্ট নিজেরা জাস্টিফিকেশন পাঠিয়েছে, মানে এবং 2-3 বার করে পাঠিয়েছে। উত্তরাখণ্ডের যে ট্রাইবগুলো সদ্য আগের বছর হলো যারা, তাদের ক্ষেত্রেও উত্তরাখণ্ড গভর্নমেন্ট 2-3 বার জাস্টিফিকেশন পাঠাচ্ছে তাদের নিজেদের। হ্যাঁ, তারা শুধু তাদের যে সিআরআই রয়েছে সেটা করে নাই, তাদের সঙ্গে তাদের বিভিন্ন ইউনিভার্সিটিকে দিয়েও তারা কাজ করাচ্ছিল, কিন্তু মোটের উপর সেটা তাদের নিজেদের রাজ্য ইউনিভার্সিটি, মানে তারাই সেটা করাচ্ছে। তাহলে স্টেটের ক্ষেত্রে স্টেটেরও তো এত বড় বড় ইউনিভার্সিটি আছে, তাহলে সিআরআইয়ের সঙ্গে সহযোগিতা করে স্টেটের সেই ইউনিভার্সিটিগুলো সেই কাজগুলো কেন করছে না, বা সেইটার নিয়ে কেন কোনো কথা কি বলা হয়েছে কোথাও? না, আমরা বারবার বলেছি। আমরা এখানে যে প্রিন্সিপাল সেক্রেটারি বনসম সাহেব আছে, ওনার সঙ্গে আমরা বহুই নিয়ে আলোচনা করেছি। ওরা বারবার একটা বলছে যে আমাদের এইটার টেকনোলজিতে আমরা এটাতে দুর্বল, এটাতে আমরা বলছে দুর্বল আছি, এটাতে আমাদের দ্বারা এটা সম্ভব হচ্ছে না। বারবার এই একটাই প্রশ্ন হবে যে আমাদের হচ্ছে না। ওখানে তো আমাদেরকে প্রচুর খাটাবে, একটা হচ্ছে এটা বানিয়ে নিয়ে আসো, সেটা বানিয়ে নিয়ে আসো, সেটা বানাও, এটা ইয়ে করো। আমরা অনেক চেষ্টা করে আমাদের ঝাড়খণ্ডে যে ইয়ে আছে
ওর কাছ থেকে আমরা বানিয়ে টানিয়ে নিয়ে আমাদের ডুমুরিয়া দীপক পড়িয়া দীপক পুনুরিয়া না আর একজন আছে মহাদেব মহাদেব, হ্যাঁ মহাদেব। মহাদেব বাবুর কাছ থেকে বানিয়ে ফানিয়ে নিয়ে হ্যান ত্যান করে যা কিছু দরকার সবই আমরা সেখানে ওদেরকে দিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু তাতে ওদের ওই একটাই প্রশ্ন যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। হ্যাঁ, যেসব জিনিসগুলো ওরা দেখাচ্ছে বলছে আমাদের তো এটা সম্ভব নয়, মানে মাথা লাড়ছেই। অনেক বারবার গেছি ওখানে, বারবার গেছি আমরা, আমাদের যারা বসে আছে যেহেতু আমরা প্রত্যেকটা টিম বারবার গেছি, বহু পরিশ্রম করেছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন একটাই উত্তর আসছে তখন আমরা বাধ্য হয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি আদিবাসী নেগাচারি পৌঁছে। এবং আমাদের যে উকিল আছে যেটা হচ্ছে অখিলেশ শ্রীবাস্তবজি, ওনার এই বিষয়ে বহুত অভিজ্ঞতা পুরনি সম্পর্কে, যেটা ওনারা বক্তব্যে আমরা শুনছি। হ্যাঁ, আমাদের থেকেও হয়তো ওনার আবার বেশি জানা আছে পুরী কুরমালি সম্পর্কে। কারণ অখিলেশ শ্রীবাস্তবজিকে ধরে আমরা হাইকোর্টে আমরা প্রথমে আমরা ভুলভাল করে দিয়েছিল যে আমাদের এটা রিট পিটিশন হবে, ভুলভাল করে পিআইএল করে দিয়েছিল। হ্যাঁ, ওটা ও প্রধান বিচারপতির কাছে আমাদের কেসটা ছিল, কিন্তু প্রধান বিচারপতি সেদিন বললেন যে না, এটা তো পিআইএল হবে না, এটা রিট পিটিশন করতে হবে, আপনারা রিট পিটিশন করি। তো আমরা পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং রিট পিটিশন আমরা দাখিল করেছি। অখিলেশ শ্রীবাস্তবজির কথায় বলছি এটা তো আমরা 100% আমরা এটাতে রেজাল্ট পাচ্ছি, ডিগ্রি আমাদেরই হবে। এবং এটা তো হাইকোর্ট তো আদিবাসী করে দিতে পারে না বা শিডিউলে আনতে পারে না, ইন্ডিকেট করতে পারে মাত্র ওই চেষ্টা। আর এটা অবশ্যই আমরা করেছি, আমি পিটিশনার আছি। তা যাই হোক, হাইকোর্টের দিকের কথাটা মানে উঠে একটা জিনিস, একটা প্রসঙ্গ, মানে যেটা হচ্ছে যে অখিলেশ বাবু যেটা বলছেন, আমি মানে এটা তোমাকে প্রশ্ন করছি না বা উত্তর চাইলে দিতেও পারো। মানে আমি জানি না উনি এটা কেন বলছেন বা কী কারণের জন্য বলছেন, কিন্তু যে রায়টা মহারাষ্ট্রের যে মহিলাটার কেসের ভিত্তিতে যে রায়টা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ অন্য কেস ছিল, এবং সেটার যে রায়টা সেটাও কিন্তু অন্য। মানে এটা কীরকম রায়টা ছিল, যদি মানে তোমার কাছে যদি ফুল কপিটা আছে তাহলে কেউ পরে দেখে নেবে, আমি মানে ভুল বলছি না। সেটি হচ্ছে গিয়ে যে ওখানে দিয়েছে যে ধরো আমি অভিজিৎ মাহাতো, তো আমি অভিজিৎ মাহাতো, আমি যখন ওবিসি, আমরা যখন ওবিসিতে আছি, আমি ওবিসি সার্টিফিকেট করাতে যাই, তো আমাকে এখন ওবিসি সার্টিফিকেট করানোর জন্য আমাকে প্রমাণ করতে হয় যে আমি কুর্মী কমিউনিটির বটি, এবং আমাকে এটাকে বলে এফিনিটি টেস্ট। আমি কুর্মী কমিউনিটির বটি, আমি অভিজিৎ মাহাতো বটি, এবং কুর্মী কমিউনিটিটা ওবিসিতে আছে, সুতরাং আমি ওবিসি। এরকমভাবে আমাদেরকে একটা লিঙ্ক টানতে হয় না ইয়া করে। তো ওইটা এফিনিটি টেস্টের উপর কেসটা ছিল। ওই মহিলাটা অলরেডি এসটি তালিকায় আছে, এবং সেই এসটি তালিকায় ওকে এসটি সার্টিফিকেট দেই নেই, তখন ওর ওই কেসটা হয়েছিল, এবং সেইটার ভিত্তিতে যেহেতু ওই মানে জাজমেন্টটা হয়েছিল, তো সেটা এফিনিটি টেস্টের। তো আমি জানি না এফিনিটি টেস্টের সঙ্গে উনি এসটি ইনক্লুশনটাকে মানে কীভাবে জুড়ে দিচ্ছেন। আমার এটা কোথাও একটু যায় মানে ওনার প্রতি সম্মান রেখেই বলছি, এটা আমার মানে ঠিক ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য ঠেকে নেই। আর যাই হোক, সেটা উনি ম্যাডাম হতে পারবেন, উনি বলেছেন ওনার ব্যাপার আছে। হ্যাঁ, এটা তো আমরা এতটা বুঝি নেই, আইনটা যেহেতু উনি ভালো রপ্ত করেন তো উনি বুঝবেন, তা আমাদের পক্ষে বলা সম্ভব নাই, তো ওনার পক্ষ না, ওই জন্য ওটা প্রশ্ন রাখছি নেই, ওটা আমি বললাম। হ্যাঁ। আর যাই হোক, এরপরে আমরা একটু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে নানান সময় অনুদাকে নিয়ে নানা রকম কথা উঠে আসে, তো সেই ধরনের কিছু প্রশ্ন আমরা এরপর অনুদার দিকে ছুড়ে দেবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার সংগঠন তৃণমূলের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিল কলকাতাতে, মানে এটার কারণটা কি? না, এটা কারণ বলতে অনেকে আমাদেরকে চেষ্টা করে, যেটা যে এরা মানে হয় তৃণমূলের কোনো মদত পুষ্ট বা তৃণমূলের হয়ে কিছু কাজ করছে বা ভিতরে ভিতরে হয়তো এরা তৃণমূল করছে, এরকম তো ধারণা। ধর্ণা মঞ্চের যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন যে ধর্ণা মঞ্চে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কিছু প্রতিনিধি দু তিনজনকে যাওয়ার কারণ আস্থায় যাওয়া হয়েছে,
আশা, অন্য কিছু কারণে, যে আমরা যদি তাদেরকে কিছু একটা সাপোর্টের করতে যাই, যেমন আমাদেরও কিছু লোক যারা 100 দিনের কাজের টাকা 500 টাকা পাচ্ছেন না, আন্দোলনটাও ভালো, যদি আমরা তার সঙ্গে যদি দেখা করতে পারি, আমাদের দাবিটা যদি সেখানে বলতে পারি, সেখানে আমাদের দাবির কথা বলা হয়েছে, আমাদের দাবির কথা বলতে মূলত সেখানে যাওয়া, এমনিতে তো ওরা ডেট দিবে না, এমনিতে ওদের সঙ্গে দেখা করা আমাদের হচ্ছে সম্ভব নয়। একটা ছোট সংগঠন হিসেবে আমরা কোন সময় তাদের সঙ্গে আমরা দেখা করতে পারি বা দেখা করার সময় দিবে না। তো যেহেতু একটা সুযোগ ছিল, সদ্ব্যবহার করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আজকে অভিষেককে বলা যাক যে আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশানটা অতি দ্রুত আপনারা এটা পাঠাবার ব্যবস্থা করুন, এবং আমরাও আপনাদেরকে সাপোর্ট করছি যাতে গরিব মানুষগুলো পয়সা পায়। এবং উনি সেদিন আমার প্রতিনিধিকে সেদিন কথা দিয়েছিলেন যে তোমাদেরকে 15-20 দিনের মধ্যে ডেকে নিচ্ছি, তোমাদের ওটা পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, কিন্তু আজ অবধি উনি ডাকেননি। 15-20 দিন কেন, আরও 2-3 মাস আমরা দেখলাম। যখন আমরা না দেখলাম তখন আমরা বাধ্য হয়ে কলকাতার বুকে আন্দোলন করার জন্য আমরা কথা শিখাই। আচ্ছা, এছাড়া অন্য কোনো গল্প নেই। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা জিনিস যে মানে ওটার পরেই কিছুদিন পরে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল জমি রিলেটেড, যে একটা বিশেষ জনগোষ্ঠীর জমি কারো হাতছাড়া হাত বদল হতে দেব না। তো জমি তো জঙ্গল মহলে সব থেকে বেশি মাহাতোদের হাত বদল হচ্ছে তাহলে। এবং 1964 সালের সিএনটি অ্যাক্ট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের যে সিএনটি অ্যাক্ট আছে সেটা কিন্তু অলরেডি লাগু আছে, অথচ লাগু নাই, মানে চালু নয়। হ্যাঁ, মানে লাগু আছে কিন্তু লাগু নাই, এরকম ভাবে আছে। সেখানে কিন্তু কুর্মীর নামও আছে, তারা সিএনটি তালিকাতে আছে। তা সত্ত্বেও কুর্মীদের জমি হাত বদল হচ্ছে। তাহলে এই ইস্যুটাতে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কি যেদিন 13 তারিখে কিছু দাবি রাখা হবে? না, এর আগে আমরা মুখ্যমন্ত্রীকেই বলেছি, এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা সিএনটি অ্যাক্ট নিয়ে বলেছি, এবং সিএনটি অ্যাক্ট নিয়ে আমরা বনসাল সাহেবের সঙ্গে আলোচনা করেছি। সেই সিএনটিটা আমাদের দরকার। তো ওনাদের একটাই বক্তব্য, আরে তোমার এলাকায় কি শিল্প টিল্প হবে না, এখন হবে না, জমি না পড়বে বললে হয়, এইভাবে ওদের গল্প। তো আমরা বললাম যে শিল্পের ক্ষেত্রে ছাড় আছে, ভালো করে আপনারা দেখে নেবেন যে শিল্প করার ক্ষেত্রে জমি জায়গায় অনেক ক্ষেত্রে ছাড় আছে বলে আমরা জানি, কিন্তু সিএনটি একটা আপনাদেরকে আমাদেরও লাগু করতে হবে এলাকার মধ্যে, নাহলে আমরা কিন্তু একদিন ভূমিহীন হয়ে যাব। তো যেটা সরকারের হয়, যখন যাব তখন হয়তো খেয়াল রাখে, পরবর্তী ক্ষেত্রে ভুলে যায়। তো যার জন্য আমরা সিএনটিরও হাইকোর্টে কেস করছি, এবং আমাদের কাগজ থেকেও রেডি হয়ে গেছে অলরেডি। আমাদের পিটিশনার ভূপতি মাহাতো আছে, পানিবাসা, আচ্ছা, এবং যা খরচা ওটু পয়সা করিয়ে ওয়ালার লোক আছে, ও ওয়ালি তো যেহেতু আমরা একটা কেস করেছি, তো যার জন্য আমরা খরচায় সামাল দিতে পারছি না বলে ওকে ধরা হয়েছে যে পিটিশনার ওই থাকবো ভূপতি মাহাতো, আমরা সিএমটির কেসটাও খুব সিভিল করছি, কাগজ তো আমাদের রেডি হয়ে গেছে। আচ্ছা। আর এরপরে আমরা আমাদের এই আলোচনার শেষের দিকে চলে আসছি। তো নেক্সট যেটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের কুর্মী কমিউনিটি আর্থিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া একটা কমিউনিটি। তো এই কমিউনিটিকে একজন কমিউনিটি লিডার হিসাবে আগামী 10 বছরে কোন জায়গায় দেখতে চান, এবং সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিতে পারেন? না, কমিউনিটি স্বাবলম্বী হতে গেলে ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থার মধ্যে কুর্মীরাকে টিকতে, এই শোষণ মুক্ত সমাজ গঠন করতে হবে। আমরা শোষিত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি ব্রাহ্মণ্যবাদের এই বিষয়টাই। যখনই আমাদের টুকু কিছু সংগ্রহ হচ্ছে, যখনই কিছু সঞ্চয় হচ্ছে, তখনই এক একটা আর্জিক্যাল ঠাকুর দেবতা আমাদের ঘরে পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যার জন্য আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ লড়াই করছে, যে লড়াইটা হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, কঠোর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। আর ব্যক্তিগত ব্রাহ্মণদের সঙ্গে আমাদের কোনো ধরনের রাগ নাই। ব্যক্তিগত ব্রাহ্মণকে যেরকম আমরা সম্পর্ক ডাকি, আমাদের বন্ধুবান্ধব অনেক ব্রাহ্মণই আছে, ভাই দাদা জেঠা কাকা যাকে যেমন বলি ঠিকই বলবো। আমাদের অভিযোগ হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণ্যবাদ আমরা সমাজে ছিল না। ব্রাহ্মণ্যবাদ ঢুকে আমাদের সমস্ত আর্থিকের রীতিনীতির দ্বারা আমাদের সমাজ সংগঠন, আমাদের সমাজের সম্প্রদায়ের লোক বঞ্চিত হচ্ছে। যার জন্যে আমরা নেগা চ্যাপ্টার উপরে জোর দিচ্ছি, আগামী 10 বছরে ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে কুর্মীরা যাতে নিজ শহরে ঘুরে, তারই আমরা চেষ্টা করছি। আচ্ছা। আর আমাদের এই আলোচনার শেষ প্রশ্ন এটাই থাকবে যে অতি সম্প্রতি 2 জন মেম্বার সম্ভবত গ্রেপ্তার হয়েছিল
তো গ্রেপ্তার হওয়ার পরে ফেসবুকে কিছু ইঙ্গিতবাহী পোস্ট আমরা লক্ষ্য করি, যে পোস্টগুলার উদ্দেশ্য মানে যে কেউ যদি দেখে তো বুঝতে নিতে অসুবিধা হবে না, পোস্টটার ইঙ্গিত অনুপদার দিকেই ছিল। তো সেক্ষেত্রে মানে এই পরিস্থিতিতে দাঁড়ায় 13 তারিখের প্রোগ্রাম এবং এদিকের যে গ্রেপ্তারি, তো এই দুটার পরিপ্রেক্ষিতেই সমাজকে কি বার্তা দিতে চান লাস্ট বার? যেটা হয়েছে যে আমার কাছে যেটুকু খবর আছে, যেটা পোলে একটা ঝামেলা হয়েছিল ওখানে, যে NH6 পোল আছে, পোলে একদিন কুর্মীদের সঙ্গে পোল ওয়ারাদার কিছু একটা ঝামেলা হয়, এবং সেইটা কুর্মীদের সঙ্গে যেহেতু হয়েছে, আমার সংগঠনের না অন্য সংগঠনে সেটা আমি দেখিনি। আমি কুর্মীর পক্ষে, ওদেরই পক্ষ আমি নিচ্ছি, এবং ওখানে আমাদের অলরেডি মহিলা সম্মেলন হয়েছে, বিপুল জনসমাগম ছিল, প্রায় 5 কুইন্টাল চাল সিদ্ধ করতে হয়েছে আমাদের বিপুল জনগণ, এবং সেখানে পঞ্চায়েত প্রধান সবাই ছিল। তো তাদের সেই পোলের কেস বহুদিন আগে, কবে হয়েছে কেসটা আমি সঠিক জানি না, সেই পোলের কেস চলছিল। তো ইদানিং কালে কিছু আমার কাছে যেটুকু খবর আছে যে তাদের কাছে 160-তে নোটিশ গিয়েছিল, 16 জন আছে ওদের কেসে 160। বা আমি এটাও দেখেছিলাম ওদের যে FIR কপিটা আছে। তো তাতে 160-তে নোটিশ করার পরে 10 জন কেউ গেছিল, মানে পঞ্চায়েত প্রধান পুলিশের সঙ্গে ইয়ে করে এসছে আর কি, মানে হাজিরান দিয়েছে, তদন্তে ওরা সহযোগিতা করেছে। বাকি 6 জন তদন্তে সহযোগিতা করে নাই বলে খবর। তো সেই 6 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছে। তো অ্যারেস্ট হওয়ার পরে আমি সেদিন যখন জেল হেফাজত হলো 14 দিন, আমি সারাদিন ছিলাম ওখানে এই ইয়েতে কোর্টে। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, উকিলের জেলা ফায়ারের সঙ্গে কথা বলেছে, এবং সেগুলো সব আমাদেরই লোক। এটা অন্য কোনো ইয়ের লোক নয় যে অন্য কোনো সংগঠনের লোক বা অমুক লোক, তো সেই লোক নিজের আমাদের পরিচিত লোক, আমাদের খাড়া আমার ন্যায়ালয়ের খুব কাছের লোক, তাদের সব খুব ভালো গুড রিলেশন আমাদের। এখানে কোনো পলিটিক্সের কোনো বিষয়ই নেই, বা আমার এখানে হাত নেই। সেদিন যদি 160-তে তারা চলে যেত, তাহলে হয়তো এই অঘটনটা হয়তো না ঘটতো, এরকম আমার মনে হয়, এই বইটা আমার মনে হয়েছে। আর ওখানে সংগঠনটা ওই ভূপতিবাবু এরা দেখেন, আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ, স্বপনবাবু আমাদের আছে, এনারা দেখেন ওই সংগঠনটা, ওখানে সপু আছে আমাদের, এরা দেখেন ওই এলাকাটা আমাদের কুর্মী সংগঠন যেটা আছে নেগাচারী কুর্মী সমাজ, এরা সংগঠনটা ওইখানে দেখে নিজেদের লোক বটে, ওরা আমাদের নিজেদেরই লোকটা বটে। এই তো স্বপনবাবু এখানে বলছিল ওয়ারও কেস আছে, কিন্তু ঘটনা আছে এরা 10 জনে এরা হাজিরা দিয়েছিল, যে না হাজিরা দেয়নি বা কি দেয়, তার জন্য ওরা 2 জনকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে আমরা পুলিশ কাস্টডিতে 2 দিন হয়েছিল, তারপরে এখন জেল হেফাজত হয়েছে। সেদিন আমি গেছি, স্টিভের সঙ্গে কথা বলেছি, ওদের সঙ্গেও আমার দেখা হয়েছে। আমাদের নিজস্ব ঘরোয়া লোক বটে, এখানে রাজনীতির কোনো চক্কর এখানে নাই। আচ্ছা, আর মানে এখানে অ্যারেস্টের কথাটা যখন উঠলো, একটা প্রসঙ্গ ভুলে গেছিল, সেটা হচ্ছে যে শুনেছি যে মূল যে একটা কেস হয়েছিল অভিষেক ব্যানার্জির মিটিং, মানে ওই সবাই যাওয়ার সময়ে, তখন যে মূল যে কেস হয়েছিল সেই কেসে তোমার নাম ছিল, কিন্তু হ্যাঁ অ্যারেস্ট হয়েছিল, কিন্তু পরে চার্জশিটে তোমার নাম ছিল নাই কেন? চার্জশিটে আমার নাম, ঘটনাটা হচ্ছে যেটা সেদিন আমাদের একটা আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের একটা কর্মসূচি ছিল, অভিষেককে আমরা কিছু মেমোরেন্ডাম দেওয়ার জন্য। আমাদের সে কর্মসূচিটা ছিল লোধাসিনে, লোধাসুলিতে যে প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, লোধাসুলিতে থেকে আমরা কেউ, কিন্তু আমাদের সংগঠনের কেউ শালবনী নাই, শালবনীতে আলাদা সংগঠনের কর্মসূচি ছিল, কিন্তু আমাকে অ্যারেস্ট করা হয়েছে শালবনীর কেন্দ্রে। যখন শালবনীর কেসে আমরা অ্যারেস্ট হয়েছি, যখন সে কেসটা দেখছে সিআইডি, কোনো পুলিশ দেখে না, সিআইডিতে কেসটা দেখছে। সিআইডি অফিসার বারবার জেলে জিজ্ঞাসাবাদ করতে গেছে, আমরা যারা অ্যারেস্ট হয়েছিল ওই কেসে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। আমার জিজ্ঞাসাবাদে আমি বারবার সিআইডিকে বলছি সাহেব আমি শালবনীতে ছিলাম না, শালবনীতে কেসে আমাকে কেন দিচ্ছেন, আমাকে লোধাসুলি কেস দেন, আমার জেল, আমি নামেছি আন্দোলনে মানে জেল কাটতে হবে, ওইটুকু আমি জানি, প্রাণও যেতে পারে, জীবনও যেতে পারে, সেগুলো জানেই আমি আন্দোলনে নামেছি। আমি শালবনীতে ছিলাম, শালবনীতেও বিশৃঙ্খলা হয়েছে,
আপনি আমার শালবনির কেসে ঢুকিয়ে দেন, মিথ্যা মিথ্যে আমাকে কেন আপনি না লোদাসুলির কেসে ঢুকান, লোদাসুলির কেসে ঢুকান, আমার মিথ্যা মিথ্যে কেন শালবনির কেসে দিচ্ছেন সাহেব? বলছে আপনি কি সত্যি শালবনিতে ছিলেন না? আমি বলছি দেখুন আপনাদের টেকনোলজি আছে, আমার মোবাইলটা দেখে আমার নাম্বার ইয়ে করুন, সার্চ করুন বা দেখুন, আপনাদের সে টেকনোলজি আছে সরকারিভাবে। সেদিন কোথায় কোথায় গেছি না গেছি, কী আছে না আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখুন, আমি লোদাসুলি ছেড়ে কিন্তু কোথাও যাইনি, লোদাসুলি থেকে ডাইরেক্ট ঘর গেছি, আমি অ্যারেস্ট হয়েছি। লোদাসুলি কেসে দিয়ে দেন, আমার কোনো সমস্যা নেই। এইটা কেউ কেউ রং চড়াচ্ছে যে তার ভাগ্যে কোনো পুলিশের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো সেটিং আছে বা কিছু আছে, সেই নামটা কাটিয়ে দিয়েছে। আমি এত লোক বসে আছে, আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বলছি, আমি কাউকে সত্যি কথা বলছি, যেটা কাউকে বলিনি যে আমার চার্জশিট থেকে আমার নামটা যাতে বাদ দেওয়া হয়। ওটা সিআইডি ভালো ভেবেছে, হয়তো দিয়েছে। কিন্তু দেখো দেখো অভিজিৎ, তোমরাও জানো যে দুবার রেল টেকা হয়েছে আদিবাসী নেগাচারি কর্মী সমাজ নেয়, ছিল না, ছিল না, সেটা তোমরাও জানো, তুমিও ছিলে রেল টেকায়। আমরা কিন্তু রেল টেকার মধ্যে নাই, আমি ডাইরেক্টলি যাইনি, আমার কিছু কিছু নেতা যায়নি, বাকি সাধারণ মানুষ সবাই গেছে। আমরা কাউকে বাধারও সৃষ্টি করিনি যে ওখানে যাওয়া যাবে না। কিন্তু যদি আমার সেটিং থাকতো, তাহলে 2022 সালে 20 সেপ্টেম্বর যে রেল অবরোধ হয়, সে রেল অবরোধে যে কেস আছে, যে এফআইআরটা আছে, সবার জ্ঞাতার্থেই বলি, ভালো করে লক্ষ্য করে যদি দেখা যায়, সেখানে 3 নম্বর আসামিকে রেল দেখায় আমি অনুপ মাইজ, তাহলে তো আমি সেইখানে কেসটা থেকে অব্যাহতি নিতে পারবো। এখনও আমি আর রাজকুমার ওটা জামিন নিইনি, আমরা এই হপ্তাহে জামিন নিব বলে আমরা চিন্তা ভাবনা করছি। সেই কেসে এখনও আমি আছি। তাহলে আমাকে দোষারোপ করার একটা কৌশল কেউ কেউ নিচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এইবারে যে রেল অবরোধটা বন্ধ করা হলো, যেটা হাইকোর্ট হলো, সেই হাইকোর্টের কেসেও আমার নাম। যদি বন্ধ হতো বা কিছু হতো বা কোনো কিছু অঘটন ঘটে যেত, তাহলে সেই কেসটাও আমাকেই খেতে হতো। সেই কেসটা তো আমি আছি, যেটা হাইকোর্টে কেস করেছিল গৌতম মাহাতো, খড়গপুর লোকালের হরিয়া দাঁড়া গ্রামের যে গৌতম মাহাতো কেস করেছে, সেটাও আমি আছি। সেটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমি ওকিলের শ্রীবাস্তবের কাছে নিয়ে গেছিলাম কেসটা করার জন্য, যে এটা অবৈধভাবে রেল অবরোধটাকে আটকাবার জন্য এইসব অবলম্বন করা হয়েছে। তো উকিলের শ্রীবাস্তব বললেন, বলছে খুব ভালো পয়েন্ট ছিল, কিন্তু দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। বলছে এটা তোমাদের আইন হয়ে গেছে, বলছে আর কিছু করার নেই, এত দেরি করলে কেন, সেদিন আনতে হতো। তো আমার কাছে নোটিশটা একটু লাস্টে পৌঁছেছিল, সেটা আমরা নোটিশ খেয়েছি। তাহলে সেটা হয়তো কেস হয়নি, কিন্তু সেদিন কিছু অঘটন ঘটে গেলে আমিও কেস দিয়ে যেতাম। এমন রেট টাকাও আমি আছি, এবং আরও কেস হবে আগামী দিনে, আরও জেল খাটবো। যারা এটা বলছে ভাবার কোনো কারণ নাই। আদিবাসী নেগাচারী কর্মী সমাজ লড়াই দিতে জানে। আমরা কলকাতা থেকে ফিরে এসে আজকের মিটিংয়েই আলোচনা করলাম, আমরা কলকাতা থেকে ফিরে এসে আবার যে বৃহত্তর আন্দোলন করব, হয়তো রেল অবরোধের দিকেও আমরা যেতে পারি, আমরা করব, চিন্তার কোনো কারণ নাই। ওইসব যারা করছে, ওইসব ভদ্রলোকরা যারা বলছেন, আমার সহকর্মী সহবন্ধুরা যারা বলছেন, চিন্তার কোনো কারণ নাই। অনুপ মাহাতো আরও জেল যাবে, আর আমার সঙ্গে যারা সঙ্গী সাথী আছে তারাও জেল খাটবে। জেল খাটতে আমরা কোনোদিন আমরা কুণ্ঠাবোধ করিনি, আমার ভয়ও পাইনি। আচ্ছা, আন্দোলনটা করতাম না। আলোচনাটা একটু লম্বা টানিয়ে দিচ্ছি, কারণ প্রসঙ্গ মানে যখন কোথার থেকে কোথা হয়ে যাচ্ছে, তখন সেখানে একটু অসুবিধা নেই। যে তুমি যেটা বললে আর কি, যে আন্দোলন ভবিষ্যতে আরো হবে বড়, হয়তো রেল টাকাও হতে পারে, আরো কেস কাভারি হতে পারে। তো এইখানে আমার মূলত দুটা জিনিস প্রশ্ন আছে, মানে দুটা প্রশ্ন বলতে আমি ব্যক্তিগত লেভেলে, এটা আমি ব্যক্তিগত অনুপ মাহাতোকে জিজ্ঞেস করছি, এটা আদিবাসী কর্মী মানে আদিবাসী নেগাচারী কর্মী সমাজের মহামণ্ডলকে জিজ্ঞেস করছি না, মানে এটা আমি ব্যক্তি অনুপ মাহাতোকে জিজ্ঞেস করছি। এক নাম্বার, যে বারবার মানে ধরে যে একটা দীর্ঘ যে আন্দোলন চলে আসছে এবং কন্টিনিউ বড় যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সব থেকে ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে আমাদের কুর্মী সমাজ, আর্থিকভাবে পিছায় পড়া জাতি, অথচ আবার ঘুরে আমরা আর্থিকভাবে পেছাইয়ের দিকেই আরও ঠেলে দিচ্ছি। কারণ একটা আন্দোলন বেয়ার করার জন্য মানে প্রচুর একটা খরচার একটা ব্যাপার আছে। তো এই জায়গাটা নিয়ে ভাবনা কি আছে ব্যক্তি অনুপ মাহাতোর? আর 2 নাম্বার হচ্ছে যে এই যে কেস কাভারি যে আরও হবে,
আরও হতে পারে কেস কাভারি, কারণ আমিও মানে আমি এখন আমার নিজের পড়াশোনাটা চাপ বাড়ি গেছে বলে আমি সাইডে আছি, নাহলে আমি ফ্রন্টের থেকে লিড দিই। তো তাইলে কেস কাভার মানে এই যে কেস কাভারি জিনিসগুলাকে দৌড়ানোর ব্যাপারটা আমার মধ্যেও নয়, কিন্তু একটা জিনিস বারবার যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে ল বোর্ড একটা বা একটা ল সেল যেটা প্রয়োজন একটা সমাজের, সেইটা কুর্মী সমাজ, আমি কোনো একক কোনো সংগঠনকে বলছি না, এটা এই কারণের জন্য বললাম যে ব্যক্তি অনুমাদকে জিজ্ঞেস করছি যে ল সেল কুর্মী সমাজের এখনও কেন গঠন হতে পারল না। কারণ আজকে যদি আমি গ্রেফতার হই বা কেউ গ্রেফতার হয়, আমার বাবা আজকাই কার কাছকে ছুটি যাবে? একটা যদি ল সেল থাকে তাহলে তার কাছকে ছুটি যেতে পারবে যে ওইটা কুর্মী সমাজের ল সেল বটে। তো সেইটা এখন পর্যন্ত কেন গঠন হয়নি এবং ভবিষ্যতে এইটা নিয়ে কী ভাবনা আছে? এরা ঘটনা আছে যেটা যে আমরা শিক্ষায় দীক্ষায় হয়তো অতটা অ্যাডভান্স নাই, আর্থিক দিক থাকতে অতটা সচ্ছল নাই, কিন্তু অসচ্ছল নাই। কেন নাই? আমরা যে কলকাতা ডাক দিয়েছি যে আমরা মাতো এই জন্যই বলি যেটা আমাদের জগৎ আছে। জগৎ বলতে আমার ঘরে হাঁস পুকুরি, আমার ঘরে কারা মোষ, আমার ঘরে ছাগল ছেড়ি ভেড়া, সমস্ত কিছুই আমাদের জগৎ আছে। আরে এত জগৎকে আমার মা বোনেরা সামলায় বলে, আমরা কর্মীরা সামলায় বলে আমরা মহাতেলে মানব। তো এতটাও অসচ্ছল আমরা লড়ি যে এই আন্দোলনগুলো করতে গেলে যে আমাদের বিপুল অংশের একটা অর্থ ব্যয় হচ্ছে এবং আমরা আর্থিক দিক থাকতে একদম পিছিয়ে নিব। যেমন আমাদের কলকাতা কর্মসূচি নিয়েছি, এক একটা বাসে আমরা এক একজনের ভাড়া ধার্য করেছি 300 টাকা। 300 টাকা করে মানুষ ভাড়া করবে, তেমন যেটা 50 জনের ক্যাপাসিটি বাস যদি হয় তো 15,000 টাকা ভাড়া, 300 টাকা করে দিলে 5 দিনে 15,000 টাকা প্লাস 200 টাকা তার কন্টিজেন্সি খরচা খাওয়া দাওয়া আসবে। তো আমরা সকলে কর্মীরা জানি যে 500 টাকা দুটাতে আমাদের অত পরিশ্রম করার দরকার নেই। আমাদের ঘরে যে জগৎগুলা আছে, যে দেবতাগুলা আছে, সেগুলা একটা হাটে লেগে বিকলেই আমরা কলকাতার কর্মসূচিতে আমরা পার করাই না। এরকম কর্মসূচি তো মাস দুয়েক পরে আরও হচ্ছে বা 1 মাস পরে আরও হচ্ছে, এরকমের বিষয় নাই। এই কর্মসূচিটা করতে গেলে হয়তো যদি আমাদের দাবি নাই মিটে তো অন্য ধরনের কর্মসূচি হবে, সেটাও 500-700 টাকায় একটা কর্মীর খরচা হবে। এবং জাতির স্বার্থে এই খরচাটা আমাদের সংগঠনের যে সমস্ত সাংগঠনিক লোকজন আছে বা নেতা নেত্রী আছে, তারা সাধারণ কর্মীর সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছে যে এইটুকু খরচ করতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই, তারা প্রত্যেকেই তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে আমাদের সমস্ত নেতৃত্ব আজকে তাই বলি। ল সেলটা আমরা বারবার বলছি যে আদিবাসী নেগাচারী কর্মী সমাজ খুব তাড়াতাড়ি মানে খুব বাচ্চা বয়স থাকতে খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হয়েছে, যুব হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদের বিভিন্নভাবে আমাদের সংগঠনটা গুছাতে সময় লাগিয়েছে। সংগঠন আপাতত অনেকটাই সাজিয়েছে। পরপর যেগুলো আমরা করেছি, যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের বিভিন্ন ব্লকে চলছে, বিভিন্ন জেলাতে চলছে, সেগুলো যেমন চলছে, তার সঙ্গে আমরা কলকাতা হাইকোর্টে কেস করেছি এবং আইনি দিকটাও আমরা দেখছি। তার সঙ্গে সঙ্গে আন্দোলনেরও কর্মসূচি নিচ্ছি। আগামী দিনে ল সেল অবশ্যই আদিবাসী নেগাচারী কর্মী সমাজ করবে, যেটা হাইকোর্টে তো অলরেডি আমাদের ওটা একদম কোনো বলে দিয়েছে যে কর্মীর কেস হলে আমি একটা পয়সা লিব নাই বলেছে, যে তোরা চলে আসবি, আমাদের কোনো সমস্যা নাই। ওটা তো একটা আছেই। এবং সুপ্রিম কোর্টের উকিল এবং খুব ভালো অভিজ্ঞ উকিল অখিলেশ শ্রীবাস্তবজি এবং 4টা জেলার একটা ল সেল তৈরি করতে কিছু উকিলকে আমাদের পার্মানেন্টলি কিছু উকিলকে আমাদের ধরে রাখার প্রয়োজন আছে বলে আমরা ওটা আগে মনে করেছি এবং আগামী দিনে আমরা তৈরি করে নেব। আচ্ছা, তো আর এইটার সঙ্গে সঙ্গে আমরা লাস্ট নোট এটাই নেবো যে 13 তারিখের প্রোগ্রাম সম্পর্কে একটা লাস্ট বার্তা সমাজকে। আসুন, যত সংগঠন আছে সবকে নিমন্ত্রণ প্রধান, যেদিন আমরা কর্মসূচি নিই প্রত্যেককেই আমন্ত্রণ জানাইছি, বিনম্র আবেদন এবং কর্মীর ভিত্তিতে কাজ করার জন্যে কর্মীর কমেন্ট এবং জাস্টিফিকেশান যাতে অবিলম্বে দিল্লি আমরা প্রেরণ করতে পারি। একা আমাদের পক্ষে হয়তো অতটা সহজ নয়, যার জন্যে আরও যে সমস্ত সংগঠন আমাদের কর্মীদের আছে
সকলে আমরা এক দাবিতেই লড়াই করছি। আসুন প্রত্যেকেই কলকাতার বুকে, সেখানে আমরা মহানগরীর উপরে আমাদের দাবি জানাই, মহানগরীর উপরে আমরা আন্দোলনটাকে জারি রাখি। প্রত্যেককেই আমাদের আদিবাসী নেগাচারী কর্মী সমাজের থাকতে নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল, এবং প্রত্যেকেরই ন্যায় যাতে পারলেও আশীর্বাদ করুন, যেমন আমাদের দাবিটা সেদিন আমরা পূরণ করে ঘর উঠতে পারি। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। ওকে, জোহার। জয়।